ডায়াবেটিসে আক্রান্ত রোগী কিভাবে খাবার গ্রহণ করবেন? ডায়াবেটিসে আক্রান্ত রোগী কিভাবে খাবার গ্রহণ করবেন সেটি নিয়ে অনেক সময় উদ্বিগ্ন থাকেন। অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন ডায়াবেটিসে আক্রান্ত হবার পরপরই তিনি সব ধরনের খাবার-দাবার বন্ধ করে দিয়ে আসেন এবং ১ম এই চেষ্টা করেন যে ডায়াবেটিস তিনি নিয়ন্ত্রণ করবেন কোনো প্রকারের খাবার গ্রহণ ছাড়া। এটি কিন্তু একেবারেই বৈজ্ঞানিক নয়। ডায়াবেটিসে আক্রান্ত রোগী কম খেতে পারবেন না, বেশিও খেতে পারবেন না। পরিমিত পরিমাণ খেতে হবে। পরিমিত পরিমাণ মানে কম নয়, সেটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা আ অ্যা একজন পেশেন্ট যখন আমাদের কাছে আসেন তখন তার ডিটেইলস হিস্ট্রিটা শুনি যে তিনি কি ধরনের খাবার গ্রহণ করেন। ইদানিং দেখা যাচ্ছে যে অধিকাংশ রোগীরাই কিন্তু অনেক সচেতন এবং তারা যে খুব বেশি খাবার গ্রহণ করেন তা কিন্তু নয়। আমরা মোটামুটি একটা হিসেব করে দেখি যে তিনি যে খাবার গ্রহণ করেন সেটির ক্যালোরি ভ্যালু কেমন এবং সারাদিনে তিনি কতটুকু ক্যালোরি গ্রহণ করেন। যদি দেখা যায় যে তার যে আদর্শ ওজন আছে, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেই অনুসারে সাপোজ তার ১৬০০ কিলো ক্যালোরি খেলেই হয় এবং তিনি ১৬০০ কিলো ক্যালোরি খাচ্ছেন, সেক্ষেত্রে আমরা কিন্তু খুব একটা পরিবর্তন করি না। আমরা বলি আপনি যা খাচ্ছেন তাই খাবেন। ৩ বেলার খাবারটাকে ৬ বেলা ভাগ করে খাবেন। শর্করার পরিমাণটা একটু কমানোর চেষ্টা করবেন এবং আমিষ জাতীয় খাবার এবং চর্বি বা স্নেহ জাতীয় খাবার পরিমিত পরিমাণ খাওয়ার চেষ্টা করবেন। ফাস্ট ফুড, চকলেট, আইসক্রিম, চিনি, মিষ্টি, গুড়, মধু, কোক, নুডলস, আলু, চিপস, মুখে যে খাবার মিষ্টি লাগবে সেগুলোকে আমরা বলি যে কম পরিমাণ খাওয়ার জন্য এবং কোনো ক্ষেত্রে আমরা একেবারে যথেষ্ট পরিমাণ কম বা নিষেধও দিয়ে থাকি। এছাড়া তার খাবারের মধ্যে যাতে তার ভিটামিনস এবং মিনারেলস যাতে পরিমিত পরিমাণ থাকে সেদিকে আমরা কিন্তু খেয়াল করি এবং পেশেন্টদেরকে আমরা অ্যাডভাইস করে থাকি। তাহলে পুরো খাবারটি হতে হবে সুষম খাবার যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস এবং মিনারেলস আনুপাতিক হারে থাকে। এই খাবারটিকে বলা হয় সুষম খাবার এবং এই সুষম খাবারই আমাদের সবাইকে গ্রহণ করতে হবে। এখন কথা হলো যে এই সুষম খাবার কি আমরা ডায়াবেটিস হওয়ার পরেই গ্রহণ করব? এবং ডায়াবেটিস হওয়ার আগে কি আমরা সুষম খাবার খাবো না? ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পরেই কি আমি সুশৃঙ্খল জীবনযাপন করব? তার আগে কি আমি সুশৃঙ্খল জীবনযাপন করব না? না, আসলে কিন্তু তা নয়। আমরা সবাই যদি ডায়াবেটিসে আক্রান্ত রোগী যেভাবে খাবার গ্রহণ করেন, সেইভাবে যদি আমরা খাবার গ্রহণ করি অর্থাৎ সুষম খাবার খাই, তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা ডায়াবেটিসকে প্রতিরোধ করতে পারবো। আর যাদের ডায়াবেটিস আছে তারা ডায়াবেটিসকে আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হব। তাহলে একজন ডায়াবেটিসে আক্রান্ত রোগী তার প্লেটটিকে কিভাবে সাজাতে পারেন যেখানে তার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস এগুলো আনুপাতিক হারে থাকে। আমরা বলে থাকি ডায়াবেটিসের প্লেট মডেল এটি। একটি প্লেট তিনি নিবেন এবং এই প্লেটের অর্ধেক থাকবে সবজি এবং বাকি অর্ধেকটা প্লেটকে তিনি ২ ভাগে ভাগ করবেন। এক ভাগে থাকবে ভাত, রুটি বা শর্করা জাতীয় খাবার এবং আরেকটা ভাগে থাকবে হলো আমিষ জাতীয় খাবার, মাছ, মাংস, দুধ, ডিম, ডাল। এইভাবে যদি তিনি প্লেটটিকে সাজান তাহলে দেখা যাবে তার কিন্তু সুষম খাবার হয়ে যাবে। তাহলে মনে রাখতে হবে যে একটি প্লেটের অর্ধেক থাকতে হবে কিন্তু সবজি। কিন্তু আমরা যেটা আমাদের যে ট্র্যাডিশনাল প্যাটার্ন আমরা কি করি যে অল্প পরিমাণ সবজি দিয়ে কিন্তু ২ প্লেট ৩ প্লেট ভাত খেতে পারি। আমরা আলু ভর্তা দিয়ে ৩ প্লেট ভাত খেতে পারি। সকাল, দুপুর, রাতে আমরা যদি এইভাবে আলু ভর্তা দিয়ে ৩ প্লেট ভাত খাই তাহলে আমাদের বিটা সেলের উপরে যে লোড হয় সেই লোডের জন্য কিন্তু বিটা সেল আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হয় এবং বার্ন আউট হয়ে একসময় কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। তাহলে আমাদের এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখতে হবে যে ডায়াবেটিসের প্লেট মডেল যেটা সেটি যদি আমরা পরিবারে আমরা এস্টাবলিশ করতে পারি তাহলে আমরা আমাদের যে ফ্যামিলি মেম্বার ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে পারবো, ডায়াবেটিসকে প্রতিরোধ করতে পারবো এবং যাদের ডায়াবেটিস আছে তারা ডায়াবেটিসকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হব। তাহলে সবজি আমরা বলবো যে মাটির উপরের সবজিগুলো কিন্তু ইচ্ছে মতো পেট ভরে খাওয়া যায়। সেখানে কোনো রেস্ট্রিকশন খুব একটা দরকার হয় না। আর মাটির নিচের সবজিগুলো পরিমাণ মতো খেতে হবে, যে কম খেতে হবে তা কিন্তু নয়। পরিমিত পরিমাণ খেলে কিন্তু তেমন কোনো সমস্যা নেই। অনেকেই ওভার এনথুজিয়াস্টিক হয়ে আবার বলে থাকেন যে মাটির নিচে সবজি একেবারে খাওয়াই যাবে না, তা কিন্তু নয়। মাটির নিচে সবজি অবশ্যই খাওয়া যাবে এবং সেটি পরিমিত পরিমাণ হতে হবে। শাকসবজির পরে আমরা আসবো ফলমূল যেটা আছে। ফল
কিছু ফল আছে মিষ্টি কম, সেগুলো কিন্তু ডায়াবেটিস আক্রান্ত রোগীর যদি কিডনি লিভার ভালো থাকে তাহলে কিন্তু ইচ্ছে মতো খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে কিছু ফল আছে খুব মিষ্টি, যেমন আনার, আঙ্গুর, এই ধরনের ফল কিন্তু পরিমিত পরিমাণ খেতে হবে, এটি কিন্তু মাথায় রাখতে হবে। অনেকেই আমাদের হাসপাতালগুলোতে দেখা যায় অনেক পেশেন্ট ভর্তি থাকেন, হয়তো কালকে তার অপারেশন হবে, হয়তো তার নিকটাত্মীয় আনার নিয়ে এসেছেন বা আঙ্গুর নিয়ে এসেছেন। এই রোগীর কালকে অপারেশন হবে, কিন্তু আজকে তিনি এই পরিমাণ আনার এবং আঙ্গুর খেয়েছেন যে ব্লাড সুগার 22 বা 24 হয়ে গিয়েছে। সঙ্গত কারণেই দেখা যাবে যে সার্জন বললেন যে এই মুহূর্তে তার অপারেশন করা সম্ভব হবে না। তাহলে এই জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, প্রত্যেকটা জিনিস হবে পরিমিত পরিমাণ। তাহলে ফল কিন্তু অবশ্যই খাওয়া যাবে এবং খেতে হবে ডায়াবেটিস আক্রান্ত রোগীকে। কারণ ফল আমাদের ভিটামিনস এবং মিনারেলসের চাহিদা পূরণের পাশাপাশি ফলের মধ্যে যে পটাশিয়াম থাকে সেটি কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে। আমাদের বডিতে রেনিন, এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন মেকানিজম নামে একটা মেকানিজম আছে যেটি আমাদের প্রেশারকে বাড়িয়ে থাকে। তো ফলের পটাশিয়াম সেই রেনিন, এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন মেকানিজমটাকে সাপ্রেস করে রাখে, সেজন্য আমাদের কিন্তু উচ্চ রক্তচাপ থেকে প্রিভেনশন করে আমরা যদি প্রতিদিন একটি বা দুটি করে ফল গ্রহণ করে থাকি। তাহলে ফলের বিষয়টি গেল। তারপরে আমরা আসবো যে খাবার দাবারের মধ্যে শর্করা জাতীয় খাবার। শর্করা জাতীয় খাবার আমরা সবসময় একটা জিনিস বলি যে ভাত খাবেন নাকি রুটি খাবেন, কোনটা ভালো? আসলে দুটি শর্করা জাতীয় খাবার, তবে এটা ঠিক যে ভাত খেলে ব্লাড সুগার খুব বেশি তাড়াতাড়ি বেড়ে যায়, আর রুটি খেলে এটার মধ্যে ফাইবার যেহেতু থাকে সেক্ষেত্রে এই ফাইবার থেকে আসলে সুগারটা আস্তে আস্তে রিলিজ হয় এবং ব্লাড সুগার ভালো কন্ট্রোলে থাকে। তাহলে অবশ্যই ভাতের চেয়ে রুটি ভালো হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে একটি জিনিস মনে রাখতে হবে, আমরা সবসময় রোগীদেরকে খুব তাড়াহুড়ো করে এরকম অ্যাডভাইস দিয়ে থাকি, সকালে রুটি খাবেন, দুপুরে ভাত খাবেন এবং রাত্রেবেলা রুটি খাবেন। তো পেশেন্টরা প্রতিদিন একই চেহারার শুকনা পাতলা রুটি খেতে খেতে কিন্তু খুব বিরক্ত হয়ে যান। তো এটা খুব স্বাভাবিক যে প্রতিদিন একই চেহারার শুকনা পাতলা রুটি আমাদের সামনে এসে যদি উপবিষ্ট হয় এবং সাথে যদি একই চেহারার সবজি বা তরকারি এসে উপবিষ্ট হয়, সঙ্গত কারণে আসলে আমাদের কিন্তু খেতে ভালো লাগবে না। তাহলে খাবার দাবারের মধ্যে কিন্তু আমাদের কিছু পরিবর্তন আনতে হবে, এটাকে বলে ফুড এক্সচেঞ্জ সিস্টেম। অর্থাৎ কোন খাবারের পরিবর্তে কোন খাবার গ্রহণ করলে তার ব্লাড সুগার লেভেল বাড়বে না, সেটি আমাদের কিন্তু শিখতে হবে। তাহলে শর্করা জাতীয় খাবার সবগুলাই কিন্তু খাওয়া যেতে পারে, ভাত খাওয়া যাবে, রুটি খাওয়া যাবে, ভুট্টা খাওয়া যাবে, আলু খাওয়া যাবে, কিন্তু কোন খাবারের পরিবর্তে কোনটা খেতে হবে এবং কতটুকু খেতে হবে সেটি কিন্তু আমাদের জেনে রাখতে হবে, এবং সেটাকেই বলা হয় ফুড এক্সচেঞ্জ সিস্টেম। এটি আমরা জানলে আমরা ডায়াবেটিস থাকলেও কিন্তু আমাদের জীবনকে খাবার দাবারের দিক থেকে কিন্তু এনজয় করতে পারবো। আর আমিষ জাতীয় খাবারের মধ্যে মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, অনেক পেশেন্ট আসেন আমাদের কাছে যে ডায়াবেটিস ধরা পড়ার পরে মাংস খাওয়া বন্ধ করে দিয়েছেন। এটি কিন্তু ঠিক নয়, পরিমিত পরিমাণ কিন্তু খাওয়া যাবে। যদি কিডনি ভালো থাকে তাহলে অবশ্যই মাছ, মাংস, দুধ, ডিম, ডাল সবকিছুই কিন্তু আপনি পরিমিত পরিমাণ খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে মাংস খাওয়ার সময় যে মাংসের যে চর্বির পরিমাণটা আছে সেটিকে আমাদের বাদ দেওয়ার চেষ্টা করতে হবে, এবং যে রেড মিট যেটা আছে গরু বা খাসির মাংস সেটি কিন্তু পরিমিত পরিমাণ খেতে হবে। এবং রেড মিট আমরা জানি যে রেড মিটের অনেকগুলো পার্শ্ব প্রতিক্রিয়া হয়, তাহলে রেড মিট যত কম খাওয়া যায় ততই ভালো। মুরগি, দেশি মুরগি খাওয়ার আমরা চেষ্টা করব। ফার্মের মুরগি যদি আমরা পরিবারে এস্টাবলিশ করার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ওজন বাড়ার সম্ভাবনা থেকে যায়, এবং বাচ্চারা এই ফার্মের মুরগি যদি বেশি বেশি গ্রহণ করেন তাহলে দেখা যাবে যে তাদের মুটিয়ে যাওয়ার প্রবণতা বেড়ে যাবে এবং ভবিষ্যতে তাদের টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি কিন্তু বেড়ে যাবে। আর এবার আসি আমরা স্নেহ জাতীয় খাবার বা চর্বি জাতীয় খাবার। চর্বি জাতীয় খাবার যে খাওয়া যাবে না তা কিন্তু না, অবশ্যই পরিমিত পরিমাণ চর্বি জাতীয় খাবার আমরা খেতে পারবো। তবে চর্বি জাতীয় খাবারগুলোর মধ্যে আমরা কোন তেলটা গ্রহণ করব, অনেকেই বলেন যে কোন তেল ভালো কোন তেল খারাপ, এগুলো নিয়ে অনেক বেশি আলোচনা হয় ফেসবুক বা ইউটিউবে, সেগুলো নিয়ে আমরা দেখা যায় যে এত বেশি ওভার এনথুজিয়াস্টিক হয়ে যে কোনটা খাবো না সেদিকে আমরা বেশি আসলে ডিভাইডেড হয়ে যাই। তার চেয়ে আমি বলবো যে সবচেয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে পরিমাণটা কেমন।
তা আমরা যদি বলি যে অলিভ অয়েল সবচেয়ে ভালো, তারপরের স্টেজে আছে সূর্যমুখী, তারপরে রাইস ব্রেন, তারপরে সয়াবিন তেল, তারপরে সরিষার তেল। তো এইভাবে যদি আমরা ক্লাসিফাই করি, ধরলাম যে তার হয়তো তিনি রাইস ব্রেন তেল খাচ্ছেন, কিন্তু তিনি পরিমাণটা ঠিক রাখেননি। ঠিক আছে, তিনি অলিভ অয়েল খাচ্ছেন কিন্তু পরিমাণ ঠিক নাই। যদি পরিমাণ অনেক বেশি হয় তাহলে যে তেলেই হোক না কেন সেটি কিন্তু আমাদের ক্ষতির কারণ হতে পারে। তাহলে তেলের টাইপের চেয়ে পরিমাণটা ইম্পর্টেন্ট, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যে সমস্ত তেল রুম টেম্পারেচারে বা স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে সেগুলোতে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে এবং সেগুলো দেখা যায় খেলে তেমন কোনো ক্ষতি হয় না। আর রুম টেম্পারেচারে যে তেল দেখা যায় যে সলিড থাকে, যেমন ডালডা আছে, চর্বি আছে, এগুলোতে দেখা যায় যে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে এবং স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকার জন্য কিন্তু তার স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি, রক্তনালীতে ব্লক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাহলে রুম টেম্পারেচারে যে তৈলাক্ত বা স্নেহ জাতীয় খাবার সলিড থাকবে সেটাকে আমরা যতটুকু পারি আমরা গ্রহণ না করার চেষ্টা করব। তারপরে হলো আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে ফলগুলোর মধ্যে দেখা যায় যে আমরা বলে থাকি যে ফলমূল স্বর্গীয় খাবার। আমরা যদি পবিত্র গ্রন্থ আল কোরআনে দেখি যে বেশ কিছু ফলের নাম উল্লেখ করা আছে। আমি কোরআনের ফলগুলো নিয়ে ঘাটাঘাটি করার পরে দেখলাম যে বাইবেলেও কিছু ফলের নাম উল্লেখ করা আছে, যেগুলোতে দেখা যায় যে এই ফলগুলো কোরআনের যে উল্লেখিত ফলগুলোর প্রায় নামগুলো প্রায় কাছাকাছি। তো এই ফলগুলো তো যেহেতু কোরআনে উল্লেখ করা আছে, বাইবেলে উল্লেখ করা আছে, তাহলে ফলমূল নিশ্চয়ই ভালো খাবার। তো এটা স্বর্গীয় খাবার। স্বর্গের কোনো জিনিস যদি মর্তে পাওয়া যায় তাহলে সেটা নিশ্চয়ই অনেক ভালো হবে। কিন্তু আমাদের অবস্থা এরকম যে হয়তো আমরা স্বর্গে গেলেও যদি 7 দিন স্বর্গে থাকার পরে দেখা যাবে যে ফলমূল অনেক বেশি খাওয়ার পরে আমরা ভাতে আসলে এত অভ্যস্ত যে বলবো যে 7 দিন ধরে আমি স্বর্গে আছি, কিন্তু শুধু ফলেই খেয়ে যাচ্ছি, ভাতের কোনো খবর নেই। তো আমাদের অবস্থাটা এরকম যে আমরা আসলে ভাত এবং শর্করা জাতীয় খাবারের প্রতি এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছি যে এই খাবারগুলো ছাড়া কিন্তু আমরা চলতেই পারি না। তাহলে খাদ্যাভ্যাসের মধ্যে এইভাবে যদি একজন মানুষ খাবার গ্রহণ করেন এবং সুষম খাবার গ্রহণ করেন, তাহলে তিনি তার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবেন এবং যাদের ডায়াবেটিস হয়নি তারা কিন্তু ডায়াবেটিসকে প্রতিরোধ করতে সক্ষম হবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাই।